দিদির পাল্লায় পড়ে যারা চৌঠা জুন ধিতাং ধিতাং করে নাচছিলেন, তারা আজকে বড় সুন্দর কপাল চাপড়াচ্ছেন। আসলে দিদির পাল্লায় পড়া রাজনীতি করে যদি বলেন যে বাংলা নিজের মেয়েকেই চায়, দেখো কীরকম বহিরাগত বিজেপিকে আটকে দিলাম, মোদি শাহ অশ্বমেধের ঘোড়া বাংলায় থাপিয়ে দিলাম, সেটা কি করে হোক, চুরি জোচ্চুরি না সোজা কথায় মানুষের সমর্থন নিয়ে, সেটা বড় কথা নয়। বাংলায় বিজেপির বিজয়রা থামিয়ে দিয়ে আহা কি আত্মশ্লাঘায় ভুগছি, আমরা বাঙালিরা কত বুঝি, তারা আজকে কিন্তু দুপুর 1টার পর থেকে এরকম করে করে মাথা চাপড়াতে শুরু করেছেন। হাই হাই হাই, বাংলার ঝুলি শূন্য, বাংলার কিচ্ছু জুটলো না কপালে, আর কি হবে, এটাই তো হওয়ার ছিল। আসলে রাজনীতিটা যে ফাজলামির জায়গা নয়, রাজনীতিটা যে সিরিয়াস ম্যাটার, এবং দেশের কথা ভেবে কিভাবে দেশ এগোতে পারে সেইটা ভেবেই নিজের ভোটটা সঠিক জায়গায় দেওয়ার দরকার আছে। না কেউ একজন এসে আমাকে বুঝিয়ে গেল যে অকম্মার ধারী, আর ভোটের আগে এসে বলবে আমি থাকলে ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল বেতন দেবো, আর ভোট চলে গেলেই ওই মাস গেলে 1000 আর 1200 ভাতার ভিক্ষা ছাড়া তার দেওয়ার কোনো অকাত নেই, তাকে যদি বারবার জেতান আর যারা কিছু করতে পারে রাজ্যটার জন্য তাদেরকে হারিয়ে দেন, তাহলে এই দিনটা দেখার জন্যই অপেক্ষা করতে হবে, আর কিচ্ছু করার থাকবে না। আজকে বন্ধুরা আপনারা জানেন যে কেন্দ্রীয় বাজেট ছিল, এবং বাজেট কেমন হলো, ভালো না মন্দ, সেটা সত্যিই শরিকি চাপে ঝুঁকে পড়া বাজেট। নরেন্দ্র মোদী বিহার এবং অন্ধ্রপ্রদেশের প্রতি পক্ষপাতিত্ব করেছেন এবং বাংলার ভাড়া শূন্য দিয়েছেন, এই সব বলার মতো জায়গায় আমি নেই, কেননা আমি অর্থনৈতিক বিশারদ নয়। যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ তারা ডেফিনেটলি বলবেন কীরকম বাজেট হয়েছে, সত্যি এটা প্রগতিশীল বাজেট কিনা, ভারতবর্ষের ভালো হবে কি হবে না সেটা পরবর্তী কাটা ছেঁড়ার বিষয়। কিন্তু সাদা চোখে যে জায়গাটা দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার, বিজেপি এবারে 272 একক ক্ষমতায় পায়নি, 240-এ তারা আটকে আছে। সেই জায়গা থেকে দুই বড় শরিক, অন্যতম বড় শরিক চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ এবং নীতিশ কুমার জেডিইউ বিহার, এই দুই শরিকের উপর দাঁড়িয়ে আছে এই সরকার। আর আজকের বাজেটে দেখা গেল তাদেরকে ঝুলি উজাড় করে, মানে এক্সপেকটেশনেরও বাইরে গিয়ে তাদের বাজেটে বরাদ্দ হলো, এবং বাংলার কপালে কি জুটলো, ঢুডু কানা বাং কাঁচ কলা জুটেছে, এবং একদম ঠিক হয়েছে। যারা বলবেন যে নরেন্দ্র মোদী তো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কেন এই জায়গাটা করলেন, সেই সব বাতেলাবাজদের আজকে গর্তে ঢুকে পড়া উচিত। একটা সরকার তৈরি হচ্ছে, সেই সরকারে প্রথমেই বলা হলো যে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারকে নাকি ইন্ডিজোট ভাঙিয়ে নিয়ে চলে যাবে, সরকারই গঠন করতে পারবে না, দেখিয়ে দিল সরকার গঠন করে। তারপর কি স্পেকুলেশন তোলা হলো যে এরা এরা মন্ত্রিসভায় এমন গুরুত্বপূর্ণ সব সদস্য নিয়ে নেবে যে এবারে মোদী সরকার চলবে বটে, কিন্তু সেই আগের ফ্লোটে আর চলবে না। সেখানেও সবাইকে চুপ করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী প্রমাণ করে দিলেন নিজের শর্তে তিনি মন্ত্রিসভা গঠন করবেন। হ্যাঁ, শরিকদের তিনি গুরুত্ব দেবেন, কিন্তু তার মানে এই নয় তাদের হাতেই সমস্ত বড় বড় দায়িত্বগুলো ছেড়ে দেবেন, সেগুলো তিনি নিজের কাছে রাখবেন। এরপর কি বলা হলো, স্পিকার নির্বাচন। সেই স্পিকার নির্বাচন নিয়ে নাকি ডামাডোল লেগে গেছে, এবং এই স্পিকারটা নিজের হাতে রাখতে পারবেন না। সেই জায়গাতেও বিজেপি দেখিয়ে দিল যে না, তাদের হাতেই স্পিকার পদ থাকবে এবং তারা নিজেদের শর্তেই সেখানে স্পিকারটা করবেন। এবার তাহলে অবভিয়াসলি শরিকি যে জায়গা আছে সেটাকে টিকিয়ে রাখতে হলে, একটা যে গঠবন্ধনের সরকার আছে সেটাকে টিকিয়ে রাখতে হলে একটাই জায়গা রয়েছে, বাজেটে তাদের জন্য বরাদ্দ করতে হবে, এবং সেটাই আজকে করলো। এর মধ্যে অস্বাভাবিক তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিন্তু যেটা এবার লাভের লাভ হলো, যারা দিদিকে জিতিয়ে ড্যাং ড্যাং করে নৃত্য করছিলেন, তারা এবার এই অন্ধ্রপ্রদেশ আর বিহারে যাবেন, গিয়ে পরিযায়ী শ্রমিক হবেন, এবং আরে বাঙালি ভিখারি আ গেয়া শুনতে হবে তাদেরকে। আর বাড়ি ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে সেইখানে গাঁতন খেতে খেতে কাজ করবেন, আর মাথা চাপড়ে ভাববেন যে কেন চৌঠা জুনে অন্যরকম ভাবনা চিন্তা করে ভোটটা আমরা দিইনি। বন্ধুরা, আজকের বাজেটের নির্যাস হচ্ছে এটাই, বাংলাকে চোখে আঙুল দিয়ে নরেন্দ্র মোদী সরকার দেখিয়ে দিল যে দিদির পাল্লায় যদি পড়ে থাকো তোমাদের গোল্লায় যেতেই হবে, আর যদি রাজ্যটার ভালো চাও, যদি নিজেদের ভালো চাও, বিজেপি বিনা গতি নেই। এটা ভালো কি মন্দ অন্য প্রশ্ন, কিন্তু আজকের বাজেটের যে নির্যাস, আজকের বাজেটের যে মেসেজ, সেটা নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড। সত্যিই এবার বাংলার কপালে কি জুটবে, আর বাংলার ভবিষ্যৎটা কি হবে, তার বিস্তারিত ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই বাংলায় দিদি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন,
তার অনুগত ভাইদের বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার অনেক কথা বলেছেন এবং বলেছেন নাকি এখানে 42 জিতে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। তো প্রধানমন্ত্রী হওয়া তো তার হয়নি, তার পরের জায়গা ছিল যে সরকার থেকে নাকি বিজেপিকে যে করে হোক ছুঁড়ে ফেলে দেবেন, সেটাও করতে পারেননি। এবং তারপরে যেটা বললেন যে এই সরকার নাকি ক্ষণস্থায়ী, ক্ষণিকের অতিথি, খুব বেশি দিন মেয়াদ নয়, খুব শীঘ্রই নাকি সেখানে দিদির স্বাদের ইন্ডি জোটের পিন্ডি সরকার আসবে। সেটাও যে হবে না আজকের পর জলজান্ত প্রমাণ হয়ে গেল। কেন আসবে, কেন হবে না, সেটা আগে ব্যাখ্যাটা করে দিই। তারপর বাঙালির কপালে আর কি কি দুঃখ আসছে সেটা অবশ্যই ব্যাখ্যা করব। দেখুন, এখানে একটা যেটা সবাইকে বোঝানো হচ্ছিল, ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা তো পাল্টিবাজ বলে খ্যাত, সুতরাং এদেরকে নিয়ে খুব বেশি দিন নরেন্দ্র মোদী সরকারটা চালাতে পারবেন না। বিশেষ করে মন্ত্রিসভার সদস্য যখন হয়েছে, সেই মন্ত্রিসভার বন্টন সেখানে তাদের কন্ডিশন মানা হয়নি, স্পিকারের ক্ষেত্রে হয়নি। সুতরাং এরা যে কোনো দিন জোট ছেড়ে বেরিয়ে আসবে এবং তারপর অবভিয়াসলি ইন্ডি জোট সরকার গড়বে। কিন্তু আজকের বাজেটের পর পরিষ্কার হয়ে গেল যে সেই জায়গার কোনো অবকাশ নেই, কেননা মন্ত্রিত্ব হয়নি, সেখানে নরেন্দ্র মোদী নিজের কন্ডিশনে সরকার করেছেন, সমস্ত কিছু ঠিক আছে। বাজেটে তাদেরকে যে জায়গাটা পুষিয়ে দিলেন, সেই জায়গাতে অন্ধ্রপ্রদেশ কী পেল? অন্ধ্রপ্রদেশ স্পেশাল অ্যাক্টে 15,000 কোটি টাকা রাজ্য গঠনের জন্য পেল এবং সেখানে শিল্প গঠন থেকে শুরু করে সড়ক, মানে প্রভূত সেক্টরে বহু 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 বিনিয়োগ সেখানে হবে এবং কেন্দ্র সরকার সরাসরি প্যাকেজ দিয়ে সেখানে সাহায্য করবে। নীতিশ কুমার তিনি কি পেলেন? তিনি এই অমৃতসর কলকাতা যে করিডর আছে, সে বিজনেস করিডর, সেটা গয়ার জন্য স্পেশাল প্যাকেজ, গয়াকে সেখানে দারুণভাবে ডেভেলপ করা হবে। নালন্দা যে জায়গাটা সেটাকে সুন্দরভাবে গড়ে তোলা হবে এবং 4টে হাইওয়ে, গঙ্গার উপর ব্রিজ, একের পর এক ডেভেলপমেন্টের জায়গা সেটা নীতিশ কুমার সেখানে নিয়ে এলেন। এই দুই শরিকের উপর সব থেকে বেশি ভরসা করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে এবং তিনি দুহাত ভরে তাদেরকে দিলেন। আজকে চন্দ্রবাবু নাইডুর হাতে 18টা সাংসদ আছে, নীতিশ কুমারের হাতে 12টা, দুয়ে মিলে 30, তৃণমূল কংগ্রেসের একার হাতে 29টা সাংসদ ছিল। এই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি গিয়ে বলতে পারতেন যে ভাই রাজনীতির জায়গায় এখন যেহেতু সরকার তোমরা গড়ছো এবং সরকার গড়তে অসুবিধা আছে, আমি তোমাদের পাশে আছি, আমি ওই নবীন পট্টনায়কের পলিসি নিয়ে চলবো, যখন রাজনীতি আমার রাজ্যে আসবে তখন অবশ্যই তোমাদের বিরোধিতা করব, কিন্তু কেন্দ্রের কোনো সদর্থক পদক্ষেপ হলে আমি তোমাদের পাশে থাকবো, এই রাজনীতি তিনি যদি করতে পারতেন, নিজের রাজনৈতিক ইগো দেখাতে গিয়ে অযথা পায়ে পা লাগিয়ে যদি এই কেন্দ্র সরকারের সঙ্গে ঝগড়া না করতেন, আজকে কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে সাইড করে দিয়ে সত্যিই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাঁই হতে পারত। কেননা দুটো শরিককে সামলানো আর একটা শরিককে সামলানো অনেক ইজি হতো ইকুয়েশন। সেই জায়গা থেকে আজকে বাংলা কিন্তু যেটা অন্ধ্রপ্রদেশ আর বিহার পেল, সেই মিলিত জায়গাটা বাংলায় চলে আসতে পারত। এলো না কার জন্য? তৃণমূল কংগ্রেসের গোয়ার তুমির জন্য, যারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন তাদের গোয়ার তুমির জন্য। শুধুমাত্র তাই নয়, আর একটা জিনিস দেখুন, ভারতবর্ষ ট্যুরিজম হাব, ভারতবর্ষের ট্যুরিজমের ভবিষ্যৎ খুব ভালো, এই জায়গাটা, এই যুক্তিটা দেখিয়ে এবং সেখানে কেন্দ্র সরকার সাহায্য করবে, এই জায়গাটা এস্টাবলিশ করে দিয়ে ওড়িশা যেখানে সদ্য সরকার গড়েছে সেইখানটাকে স্পেশাল নজর দেওয়া হলো, সেখানে স্পেশাল প্যাকেজ দেওয়া হলো। তাহলে ওড়িশাও এবার কিন্তু আমাদের পড়শি রাজ্য, আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে কোথায় বেরিয়ে চলে যাবে। বন্যা হচ্ছে, বন্যা আটকাবার জন্য আসাম, বিহার, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, এই বিভিন্ন জায়গায় যেখানে যেখানে রয়েছে বিজেপির সরকার, সেখানে কিন্তু স্পেশাল প্যাকেজ দেওয়া হলো। এই সমস্ত কিছু বাংলা পেতে পারত। কার জন্য পেল না? না, যারা এই তৃণমূল কংগ্রেসকে জিতালেন, যারা ভাবলেন দিদিকে জিতিয়ে একদম বিশ্ব ইতিহাস রচনা করে দিয়েছেন, তাদের জন্য আজকে এই জিনিসটা হলো না। আজকে এতদিন আমরা দেখেছি নবীন পট্টনায়ক বন্ধু ছিলেন, কিন্তু যেহেতু সেখানে বিজেপির সরকার হয়নি, এই ট্যুরিজমের জন্য স্পেশাল প্যাকেজ কিন্তু ওড়িশা পায়নি। আজকে সেখানে যখনই গঠন হলো বিজেপি সরকার, সাথে সাথে ওড়িশা সেই জিনিস পেয়ে গেল, বাংলা পেল না। এইবার আপনারা বলবেন যে এটা তো মোদী সরকারের দ্বিচারিতা হচ্ছে, তিনি প্রধানমন্ত্রী গোটা দেশের, তাহলে একটা রাজ্য তাকে ভোট দেয়নি বলে তিনি করবেন না? কেন দেবেন বলুন তো? মোদী সরকার ওখানে টাকা দেবে আর এখানে যারা বসে আছে তারা কোনো হিসেব দেবে না, তারা চুরি করবে, তারা জোচ্চুরি করবে, তারা টাকাটা লুটে নিজেদের পকেটে ঢোকাবে আর তারপর আবার নরেন্দ্র মোদী সরকারকে গালাগাল দেবে আর এই রাজ্যের মানুষকে ভুল বোঝাবে যে এই সমস্ত কাজ তো দিদি করে দেয়, মোদী কিচ্ছু করে না। এবং মঞ্চে দাঁড়িয়ে তাদের ওই সেনাপতি, তাদের ওই আঞ্চলিক দল হওয়া সত্ত্বেও সর্বভারতীয় পদে যে বসে আছে, সেই লোক বলবে যে দিল্লির টাকা আমাদের চাই না, আমরা ভিখিরি নয়, আমরা নিজেদের টাকায় সব করে দেবো। তো করো, সব নিজেদের টাকায় করো। এখন বাংলা কিছু পায়নি বলে বুক চাপড়ে মরা কান্না কাঁদছে কেন সেই চটিচাটা সংবাদ মাধ্যম?
এটাই তো হওয়ার ছিল। তোমরা বিজেপিকে কিছু দেবে না, বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আসতে দেবে না, জোর করে আটকে রাখবে, ভোট চুরি করবে, ভোট লুট করবে এবং সেই বিজেপি সরকারকে দিনরাত গালিগালাজ করবে। আর বিজেপি সরকার তোমাদের দেবে? কখনোই তো সেটা হতে পারে না। রাজনীতি এত সহজ ইকুয়েশন নয়। আর তার ফলেই কিন্তু বাংলাকে আজকে ভুগতে হচ্ছে। আজকে সংবাদ মাধ্যমে সব বড় বড় প্যানেল বসে গেছে দেখছি, সেই সব অর্থনীতিবিদ যারা ওই পে কমিশনের মাথায় বসে থাকে এবং অর্বাচীনের মতো তাদের এক্সটেনশন হয়ে যায়, যা বলে দেন নবান্ন থেকে সেটাই লিখে টুকে দিয়ে দেন, নিজস্ব কোনো বোধ বুদ্ধি লাগাতে পারেন না। তারা আজ অনেক বড় বড় বাতেলা দিচ্ছে, এত বড় বড় জ্ঞান গর্ব কথা বলছে, কিন্তু লাভের লাভটা কি হচ্ছে? ওই তো বললাম যে একটাই লাভের লাভ হচ্ছে, এরপর এই রাজ্যে শুধু সিন্ডিকেট আর কাটমানি চলবে। সেই জ্বালায় অতিষ্ঠ হয়ে ওই বিহার, ওই অন্ধ্রপ্রদেশ, ওই ওড়িশাতে এই বাঙালি যাবে, পরিযায়ী শ্রমিক হবে, আর সেইখান থেকে টাকা রোজগার করে বাড়িতে পাঠাবে, সেটা আবার এখানকার ওই দিদির অনুগত সৈনিকরা তারা সুন্দর করে নিজেদের কাছে নিয়ে যাবে। এটাই হওয়ার ছিল, এটাই হচ্ছে। সুতরাং মেসেজ ভেরি ক্লিয়ার, তোমরা আমাদের বঞ্চিত করেছো। তোমরা ভেবেছো যে বিজেপিকে হারিয়ে দিয়ে তোমরা জিতে গেছো, আসলে বিজেপিকে হারিয়ে দিয়ে তোমরা হেরে গেছো। তোমরা ভাবছো এই রাজ্যে বাংলা নিজের মেয়েকে চায়, যে 15 বছর ধরে পারফর্ম করতে পারছে না, যেখানে শুধু দুর্নীতি 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 আর দুর্নীতি আছে, ভোটের আগে শুধু ভাঁওতা দিয়ে যাচ্ছে, ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতন, এই এখানে শিল্প করে দেবো, ওই ওখানে সরকারি চাকরি করে দেবো, আর সব জায়গায় শুধু দুর্নীতি করবো। আলটিমেটলি এই যে দলটা, তাদের কি তোমরা ক্ষমতায় রাখবে? 1000 টাকা 1200 টাকা পেয়ে খুশি থাকবে? তা থাকো না ভাই, কে মানা করেছে? বাকি গোটা ভারতবর্ষ এরকম করে এগিয়ে যাবে, বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে যাবে, যেখানকার আঞ্চলিক দল আছে যারা এই সরকারের পাশে আছে সেই রাজ্যগুলো এগিয়ে যাবে। সে একটা একটা কথা শুধু ভাবুন তো, এই যে 21,000 কোটি টাকার শুধু 4টে রাস্তা ব্রিজ বানানোর জন্য যে ফান্ডটা গেল, সেই ফান্ডটা সেই সেই রাজ্যেতে ডেভেলপমেন্টের কাজে লাগবে, রাস্তা উন্নত হবে, শিল্প আসবে সেখানে। তার পাশাপাশি স্থানীয় কত এমপ্লয়মেন্ট হবে একবার শুধু ভেবে দেখুন তো, সেখানকার স্থানীয় লোকজন কতখানি সেখানে চাকরি পাবে। এবং শুধুমাত্র তাই নয়, এই ডেভেলপমেন্টটা হয়ে যাওয়ার পর যে শিল্পগুলো আসবে, সেখানে যে বেসরকারি ইনভেস্টমেন্ট হবে, সেখানে কত চাকরি হবে। এবার আপনারা বলবেন যে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার তো পল্টুরাম, এত কিছু পাওয়ার পরও তারা যদি পাল্টে গিয়ে যায়, পাগল না মাথা খারাপ? তারা এই রাজ্যের মতো নয়, তারা রাজনীতিটা বোঝে। প্রথমত তো এরা দেখাবে যে দেখো আমরা এই সরকারটাকে সমর্থন করে কত কি রাজ্যের জন্য নিয়ে এসি, বিধানসভা ভোটে এই জায়গাটাই তারা ফেসিলিটি পাবে। এবার সেই রাজ্যের মানুষও বোকা নয়, এই জায়গাটা তারা দেখতে পাচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার যা করছে, তাতে 5 বছর তারা সরকারটা টিকিয়ে নেবে, মিলিজুলি সরকার হলেও 5 বছর তারা টিকিয়ে নেবে। কিন্তু আমরা যদি রাজ্যে বিধানসভা ভোটে এর শরিক দলকে হারিয়ে দিই, যেমন বিহারে ভোট আসছে, ধরুন নীতিশ কুমার হেরে গেলেন, সেখানে কে আসবেন? ওই তেজস্বী যাদব, ইন্ডিজোটের সৈনিক, কংগ্রেস, এরা সব মিলে ক্ষমতায় এলো, বেশ খুব ভালো কথা। কিন্তু তারা এসে কি করবে? তারা এসে তো নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতা করবে। তাহলে আজকে যে ডেভেলপমেন্টের ফান্ডটা পাচ্ছে, সেই ফান্ডটা কি কেন্দ্র তখন দেবে? তারা তখন বন্ধ করে দেবে। তাহলে তাদের সেখানে ডেভেলপমেন্ট স্টপ হয়ে যাবে, সেখানকার যে লোকাল চাকরি বাকরিগুলো হচ্ছিলো সেগুলো বন্ধ হয়ে যাবে, শিল্প আসার যে সম্ভাবনা হচ্ছিল সেগুলো শেষ হয়ে যাবে। সেখানকার মানুষও কিন্তু বোকা নয়, বোকা যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের রাজ্যবাসী। এবং তাদের রাজনৈতিক চূড়ান্ত অপরিণামদর্শিতার জন্য আজকে এই সব কিছু হওয়ার পরে কপাল চামড়ে কাঁদা ছাড়া আর কিচ্ছু তাদের কাছে উপায় নেই। দিনের আলোর মতো পরিষ্কার, যখন ঘোষণা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর বিহারের জন্য, বিরোধী বেঞ্চ থেকে অনেক ওই হল্লা হচ্ছে, কাঁচকলা কি এসে গেল? বাজেটে তো অ্যালোকেশন হয়ে গেল, তারা তো নিজেদের রাজ্যটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে চলে গেল। আর এখানে ওই 100 দিনের কাজের টাকা আটকে, আবাস যোজনার টাকা আটকে চুরি করছে, হিসাব দিচ্ছে না, কেন টাকা পাঠাবে? এবং সেইটা তারপর যখন টাকাটা পাঠাবে, তখন এসে বলবে দেখেছো দিদি এনে দিয়েছে, আর তারপর ওই নামগুলো চেঞ্জ করে দিয়ে সব বলবে দিদি আবাস যোজনা, নাকি বাংলা আবাস যোজনা, দিদি গ্রাম সড়ক যোজনা, এইসব কিছু করে না, সব কিছু চেঞ্জ করে দিয়ে করে দেবে। তাহলে কেন দেবে কেন্দ্র? তাই বাঙালিকে এবার বুঝতে হবে, বাঙালিকে এবার ভাবতে হবে। দিদি যতই 42 আসন জিতে এখান থেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখুন, ওখানে গিয়ে এনডিএ জোটকে ফেলে দেবে, বিজেপি সরকারকে ছুঁড়ে ফেলে দেবে, এইসব বাগাড়ম্বর করুন, আসলে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, কোনো গুরুত্ব নেই। ওই কয়েকজনকে নিয়ে টিয়ে একটু হইহল্লা করার জন্য আছে। আর সেই কথায় ভুলে বাঙালি যদি এদেরকে এই রাজ্যেও জেতায় আর লোকসভা ভোটেও জেতায়, তাহলে এই বাংলার কপারে ডুডুখানা বাঙি জুটবে। আর স্মার্ট রাজনীতি যারা করতে জানেন, সেটা চন্দ্রবাবু নাইডুই হোক আর নীতিশ কুমারই হোক,
তারা বিজেপি সঙ্গ দেবে, কেন্দ্রীয় যে সরকারটা রয়েছে তার সঙ্গ দেবে, নিজের রাজ্যের ডেভেলপমেন্টটা করবে। আর স্মার্ট রাজ্যবাসী যারা হবে তারা হয় বিজেপি আর না হলে বিজেপির শরিক দল। যেহেতু কেন্দ্রে বিজেপি এখন আছে, কংগ্রেস যতই করুক এখন আসার মতো জায়গায় নেই, অন্য কোনো দল এখনও এই সরকারটাকে পাল্টাবার মতো জায়গায় নেই। সুতরাং সেই সব রাজ্যবাসীও দেখুন ধীরে ধীরে কিন্তু চেঞ্জ করে বিজেপি বা বিজেপির শরিক দলের হাতেই তুলে দিচ্ছে। ছত্তিশগড়ের কথাই চিন্তা করুন, সেখানে কংগ্রেসকে নিয়ে এসে দেখলো যে না, আলটিমেটলি সে তো কেন্দ্রের সঙ্গে ঝগড়া হচ্ছে, আমাদের রাজ্যটার ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করো, পাল্টে দাও। ছত্তিশগড়ে এবারে যে কংগ্রেসের সরকার হবে না এটা কিন্তু কেউ বলেনি, সকলেই বলেছিল কংগ্রেস সরকার, কংগ্রেস ছত্তিশগড় ধরে রাখছে, সেখানে কিন্তু মানুষ পাল্টে দিল। অর্থাৎ এই রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে আপনাদের সবসময় বোকা বানাবার চেষ্টা করবে, কিন্তু যদি নিজের ভালো চান, নিজের রাজ্যের ভালো চান, নিজের সন্তানকে এই রাজ্য থেকে চাকরিটা করতে চান, একটা সুষ্ঠু ইনকাম, ওই মাস গেলে 1,000-1,200 টাকার ভিক্ষাবৃত্তি নয়, এই জায়গাটা যদি চান, তাহলে ভোটটা স্মার্টলি দিন, ভাবুন এবং লোককে বলুন কোথায় ভোটটা দিলে রাজ্যটার ভালো হবে। তাহলে এই ধরনের বাজেট যখন যাবে আর মাথা চাপড়াতে হবে না। এই রকম বাজেটটা যখন হবে তখন বলতে হবে না হাহুতাশ করে অন্য রাজ্যে সব চলে গেল, আমার ছেলেটাকে ওখানে গিয়ে পরিযায়ী শ্রমিক করতে হবে। সুতরাং রাজনীতিবিদরা তাদের মতো করে খেলছে, নিজেদেরকে ভেবে নিজেদের ভবিষ্যৎটা নিজেদেরকেই তৈরি করতে হবে, আর না হলে এই হাহুতাশ করা ছাড়া কোনো উপায় নেই। কি বলবেন বন্ধুরা নরেন্দ্র মোদীর এই পলিসি নিয়ে? চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, ওড়িশার নতুন গভর্নমেন্ট তাদের জন্য ঝোলা ভর্তি করে উপহার, আর বাংলাকে লবণাঙ্কে দেখানো নিয়ে যদি কিছু বলাবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।